তিন রাস্তার মোড়ে বিস্তৃত টমেটো খেতে ভৈরব সিং বুক ফুলিয়ে দাঁড়িয়ে মেশিন অপারেটরকে আদেশ দিল, মেশিনটা চালাও, এই টমেটোর ক্ষেতটা পরিষ্কার করো, একটা গাছও যেন দেখা না যায়। বীরেন্দ্র সিং ছুটে এসে হাত জোড় করে চিৎকার করলেন, স্যার স্যার আপনি কি করছেন? এটা আমার 1 বছরের কঠোর পরিশ্রমের ফল। ভৈরব সিং পকেট থেকে কাগজ বের করে মুখের সামনে ধরে বলল, কাগজটা কথা বলছে বীরেন্দ্র, তোমার বুড়ো আঙুল কথা বলছে। জমিটা তোমার ছিল, এখন আমার। এখানে তোমার আঙুলের ছাপ লেগে আছে, এখন এই মাটির সরপঞ্চের। বীরেন্দ্র কাঁপতে কাঁপতে বললেন, কিন্তু স্যার, আমরা তো এই জমিটা কখনো বিক্রি করিনি, আমরা কোনো কাগজে সই করিনি, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা প্রতারণা স্যার, এটা নির্লজ্জ ডাকাতি। আমরা গরিব, তাই আপনি আমাদের জীবন কেড়ে নেবেন? ভৈরব হুমকি দিল, সাবধানে কথা বলো বুড়ো, আইনত এই জমিটা এখন সরপঞ্চের। আমাদের ওপর থেকে আদেশ এসেছে, যদি তুমি এই আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করো, তুমি বাকি জীবন জেলের পেছনে পচে মরবে। সরে যাও। বীরেন্দ্র মাথা উঁচু করে বললেন, আমার রাজুর কথা মনে রেখো সরপঞ্চ, যেদিন আমার ছেলে আইপিএস অফিসার হয়ে ফিরবে, সেদিন তোমার এই উর্দি আর তোমার এই প্রাসাদ কিছুই থাকবে না। ভৈরব বিদ্রুপের হাসি হেসে বলল, ওই ছেলে যে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো, যে মেলায় তাস নাড়াচাড়া করত, সে একটা নিরক্ষর মূর্খ। সে শহরের রাস্তায় বাসন ধোবে অথবা তোমার মতো জেলে পৌঁছবে, এক গরিবের ছেলে। এদিকে গ্রামের মাঠে রাজু তখন তাসের আড্ডায় মগ্ন। বাপুর ডাক শুনে গজগজ করতে করতে উঠে বলল, আরে বাপু, রোজকার একই কান্না। এই মাটিতে কাজ করার জন্য আমি তৈরি হইনি, আমি শহরে চলে যাব, বড় মানুষ হব, তুমি শুধু দেখবে। বীরেন্দ্র হেসে বললেন, এই রাজু, তোর বাবার ধুতি ছেঁড়া, তুই প্রাসাদ বানাবি? আগে যা টমেটো তুলে আন, না হলে রাতে শুকনো ভুট্টা চিবাতে হবে। পাশ থেকে সরপঞ্চের ছেলে বুক ফুলিয়ে বলল, আর শোন, এই গ্রামে আমার বাবা সরপঞ্চ গজরাজ সিং, যা বলেন তাই হয়। শান্তি এসে বললেন, তুমি শুধু স্বপ্ন দেখতে থাকো, আগে ওদের মান্ডিতে পৌঁছে দাও, তারপর উৎসব করব। কিন্তু উৎসব আর হল না। ভৈরব সিং হঠাৎ গ্রামবাসীদের সামনে এসে চিৎকার করল, এই বুড়ো, তুই সবার সামনে শরীফ বনে থাকিস? এইমাত্র খবর পেলাম তুই আর তোর বউ এই টমেটো ক্ষেতের মাঝে কাঁচা মদের অবৈধ ব্যবসা চালাচ্ছিস। কোথায় লুকিয়ে রেখেছিস, বের কর। বীরেন্দ্র কাঁপতে কাঁপতে বললেন, স্যার, আপনি কি বলছেন? আমরা গরিব কৃষক, দিনরাত মাটিতে খেটে পেট চালাই। মদ তো দূরের কথা, কোনো গলত জিনিসে কখনো হাতও দিইনি। আপনি কিছু ভুল বুঝছেন স্যার। ভৈরব বলল, ভুল বোঝাবুঝি নেই, প্রমাণ আছে। এই কনস্টেবলরা এই গাছগুলো উপড়ে ফেলো, দেখো কোথায় বোতল পুঁতে রেখেছে। রাজু ছুটে এসে চিৎকার করল, কেন আমাদের ফসল নষ্ট করছো? আমার বাবা তোমাদের কি ক্ষতি করেছে? বীরেন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, না স্যার, এটা আমার সারা বছরের রোজগার, এটা নষ্ট করবেন না। আমার বেটির বিয়ে দিতে হবে, রাজুকে পড়াতে হবে, ভগবানের দোহাই, ছেড়ে দিন। তখনই একজন কনস্টেবল চিৎকার করে উঠল, মিল গেয়া স্যার। মাটি থেকে মদের বোতল বেরোল, আগে থেকেই পুঁতে রাখা। ভৈরব বিদ্রুপের গলায় বলল, এই বুড়ো, এখন জেলে রুটি বেলবি। শান্তি পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমার স্বামী নির্দোষ, সে একটা পিঁপড়েও মারে না, দয়া করে ছেড়ে দিন স্যার। ভৈরব ঠান্ডা গলায় বলল, ছেড়ে দেব, কিন্তু আগে তোমার স্বামীকে দিয়ে এই কাগজে আঙুলের ছাপ দাও। বীরেন্দ্র কাঁপা কিন্তু দৃঢ় গলায় বললেন, না স্যার, আমরা আমাদের জমি বিক্রি করব না, যাই হোক। রাজু সামনে এগিয়ে বলল, আমার বাবাকে একা থাকতে দাও। ভৈরব রাজুর গালে সজোরে চড় মেরে বলল, শোন ছেলে, আজ তোমার গায়ে যে লাল ছাপটা দিলাম, তাই তোমার ভাগ্য লিখবে। তুমি একটা আওয়ারা, এবার ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার এখানেই পৌঁছবে। তারপর বীরেন্দ্রকে টেনে নিয়ে গেল। রাজু মাটিতে বসে রইল, গালে জ্বলন, বুকে আগুন। সে মনে মনে বলল, আজ বুঝলাম আমি কতটা ভুল ছিলাম, বাপুই ঠিক ছিলেন। আজ নিজের চোখে দেখলাম কিভাবে ক্ষমতাবানরা গরিবদের পায়ের তলায় পিষে দেয়। আমাকেও ক্ষমতাবান হতে হবে, বাবার অপমানের বদলা নিতে। পাশ থেকে এক বৃদ্ধ বললেন, এভাবে ক্ষমতাবান হওয়া যায় না, আসল ক্ষমতা আসে শুধু শিক্ষা আর উচ্চ পদ থেকে। রাজু বাড়ি ফিরে মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা, সরপঞ্চের লোক এসে বলল জমিটা ওদের নামে দিয়ে দাও। আজ ওরা বাপুর লাঠি ভেঙেছে, কাল আমি ওদের অহংকার ভেঙে দেব। বাবা, আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ শোনে না। এসপি, কালেক্টর সবাই বড়লোকদের পকেটে। কিন্তু মা, যদি বড়লোকেরা খারাপ হয়, তাহলে আমি ওদের চেয়েও বড় হব। আমি শহরে যাব, আমি সেই মোহর নেব যা বিচার দেয়। শান্তি চোখ মুছতে মুছতে বললেন, যা বেটা, এই নরক থেকে বেরিয়ে যা। রাজু দরজায় দাঁড়িয়ে শেষবার বলল, মা, ভদ্রলোক না হওয়া পর্যন্ত এই গ্রামে ফিরব না। মনে লেখো মা, তোমার রাজু একদিন এই অন্যায়ের হিসেব চুকাবে।
পড়ালেখা করে এমন হব যে আর কেউ কোনো গরিবের মায়ের গায়ে হাত তোলার সাহস না পায়। সেই রাতেই রাজু গ্রাম ছাড়ল। শহরে এসে রাজু দিশাহারা, পকেটে পয়সা নেই, পেটে খাবার নেই। দুদিন ধরে না খেয়ে একটা ধাবার সামনে গিয়ে বিনীত গলায় বলল, স্যার, কিছু কাজ পাবো? দুদিন ধরে পেটে কিছু যায়নি, শুধু পেট ভরা রুটি দিন, বাকি সব আমি করে নেব। মালিক কড়া গলায় বললেন, ওই ছেলে, এখানে কাজ মানে ভোর 4টে থেকে রাত 12টা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম। এই নরম হাত তা সামলাতে পারবে? মালিক রাজুর চোখের দিকে তাকিয়ে বুঝলেন, এই ছেলের চোখের ক্ষুধা শুধু রুটির জন্য নয়। হাত বাসন মাজছে, কিন্তু চোখ দূরে কোথাও স্থির। তিনি বললেন, ঠিক আছে ছেলে, কাজে রাখব, কিন্তু সম্পূর্ণ সততার সাথে কাজ করতে হবে। রাজু মাথা নত করে বলল, ঠিক আছে স্যার, আমি আমার কাজ সময় মতো এবং সম্পূর্ণ সততার সাথে করব। দিনের পর দিন রাজু 500 জনকে খাবার পরিবেশন করত। হাত পুড়ত তন্দুর থেকে রুটি বের করতে। একদিন সহকর্মী অবাক হয়ে জিজ্ঞেস করল, ওই রাজু, তুই পাগল হয়ে গেছিস? সারা দিন 500 জনকে খাওয়াস, হাত পুড়ে যায় তন্দুর থেকে রুটি বের করতে? তাহলে সারা রাত জেগে থাকার মানে কি? রাজু দৃঢ় গলায় বলল, পাজি তন্দুরের আগুন শুধু শরীর পোড়ায়, কিন্তু আমার মনের আগুন আমাকে ঘুমাতে দেয় না। বাবার হাতে লাগা অপরাধীর ছাপ মুছে ফেলার জন্য এই বইগুলো পড়তেই হবে। মালিক একদিন ডেকে বললেন, ওই রাজু, তুই খুব পরিশ্রমী, আর সবচেয়ে বড় কথা, সততার সাথে কাজ করিস। এভাবেই চালিয়ে যা, তুই অনেক দূর যাবি। শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, সঠিক দিকে পরিশ্রম করলেই লক্ষ্যে পৌঁছানো যায়। আমি তোর জন্য এখানকার লাইব্রেরিতে কথা বলে দিয়েছি। কাজের পর প্রতিদিন সেখানে গিয়ে পড়বি। তারপর বললেন, যা রাজু, পড়। এই ধাবার বাসনের ঝনঝন নয়, এই শহরে তোর নামের প্রতিধ্বলে শোনা উচিত। শুধু একজন ভদ্রলোক হয়ে যা, তাহলে আমার সব পরিশ্রম সার্থক হবে। পরের 5 বছর রাজুর জন্য প্রায়শ্চিত্তের মতো কেটে গেল। দিন কাটত কাজ করে, আর রাত কাটত পড়াশোনা করে। অসুস্থ হলে ওষুধ খেত না, উৎসব এলে বাড়ি যেত না। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, জেলা অধিকারীর সেই চেয়ার আর বাপুর সম্মান। এদিকে গ্রামে সরপঞ্চ বীরেন্দ্রের কাছে এসে বলল, কেন রে বীরেন্দ্র, তোর ছেলে শহরে গেছে 5 বছর হলো, একটা খবরও নেই। মেনে নে, এই জমিটা আমার নামে করে দে, তোর শান্তির চিকিৎসাও শহরে করিয়ে দেব। সন্ধ্যায় মা শান্তি রাজুকে ডেকে বললেন, বেটা, তোর বাপুর কোমর বেঁকে গেছে। রাস্তার ধারের ওই মূল্যবান ক্ষেতটায় সরপঞ্চের গিদ্ধের মতো চোখ। তুই হাত না লাগালে ওরা ছিনিয়ে নেবে। রাজু উদাসীনভাবে বলল, ছিনিয়ে নিতে চাইলে নিক মা, এই গ্রামের ধুলো আর গোবরে আমার দম বন্ধ হয়ে আসে। আমি শহরে চলে যাব মা, আমি এখানে থাকতে চাই না। শান্তি রাগান্বিত হয়ে বললেন, শহরে গিয়ে কি করবি? ওখানে তোর মতো হাজার হাজার লোক ঘুরে বেড়ায়, পুরো দিন আওয়ারা ফেরে, কখনো তাস খেলে, কখনো মারামারি করে, এটাই শিখেছিস? রাজু হতাশ হয়ে বলল, হ্যাঁ, আমি ঘুরে বেড়াই, কিন্তু এখানে থেকে কি করব? তোমার মতো সারা জীবন এই মাটিতে ঘষতে থাকব? শান্তি আহত গলায় বললেন, আমি তোর ভালোর জন্যই বলছি। বীরেন্দ্র মাঝখানে থামিয়ে বললেন, আরে থাক, ও তো বাচ্চা, তাড়াতাড়ি বুঝে যাবে। রাতের আধারে সরপঞ্চের বাড়িতে গজরাজ সিং ভৈরবকে জিজ্ঞেস করলেন, ভৈরব সিং, ওই 3 রাস্তার পাশের জমিটা তাই না? ভৈরব বলল, হ্যাঁ, নতুন হাইওয়েটা ওখান দিয়ে যাবে, ওটার দাম কোটি কোটি টাকা হবে, কিন্তু ওই একগুয়ে বীরেন্দ্র সিং বিক্রি করতে রাজি নয়। ভৈরব আত্মবিশ্বাসী গলায় বলল, চিন্তা করবেন না সরপঞ্চজি, কানুনের লাঠি পড়লে বড় বড় জমিও পেছনে ফেলে পালিয়ে যায়। কাল সকালের মধ্যেই ওই ক্ষেত আপনার করে দেব। বস, আমার হিস্সা শুধু সময় মতো পৌঁছে দিলেই হবে। পরদিন সকালে শান্তি স্বপ্নের গলায় বললেন, এবার টমেটোর ফসল এত ভালো হয়েছে যে তোমার জন্যে সোনার ঝুমকো আর রাজুর জন্যে শহরের স্কুলের নতুন ইউনিফর্ম পাওয়া নিশ্চিত। আমি ওকে শহরে পড়তে পাঠাবো। বীরেন্দ্র মাথা নাড়লেন, কিন্তু ওর পড়ায় মন নেই, শুধু তাস খেলে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। বীরেন্দ্র শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, সরপঞ্চ, তুমি আমার জমি চাইছ নাকি আমার জীবন? এই ক্ষেত আমার রাজুর, সে আসবে, অবশ্যই আসবে। শান্তি 2 দিন ধরে কিছু খাননি। গ্রামের লোকেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। গ্রামবাসীরা বিদ্রূপ করল, দেখো বড় স্বপ্ন দেখা মানুষগুলোর কি হাল, ছেলে শহরে কিছু একটা হতে গেল আর বাবা এখানে পারেশান হয়ে ঘুরছে। হঠাৎ একদিন সরপঞ্চের কাছে দুধ খবর নিয়ে এলো, সরপঞ্চজি, শহর থেকে বড় খবর, সে সত্যিই ভদ্রলোক হয়ে গেছে, ইউপিএসসি পরীক্ষায় সারা দেশে নাম রসান করেছে। সরপঞ্চের মুখ শুকিয়ে গেল,
ভৈরব সান্ত্বনা দিল, সরপঞ্চজি, এত ভয় পাচ্ছেন কেন? ওই ছেলে কাল পর্যন্ত এই গলিতেই ঘুরত। আজ শহরে কুর্সি পেয়ে গেলে কি? এখানে পরিস্থিতি আমরাই সামলাবো। আসতে দিন, দেখব তার ইউনিফর্মে কতটা গরম। আর গ্রামে আজও আমাদেরই চলে, হিসেব আমরাই লিখি। এদিকে রাজু একদিন গ্রামে এলো। বীরেন্দ্র তাকে চিনতে পারলেন না। রাজু নরম গলায় বলল, বাবা, এই ঠান্ডা এখানে বসে আছো কেন? বাড়ি গিয়ে বিশ্রাম নাও। বীরেন্দ্র দূরে তাকিয়ে বললেন, বেটা, ঘর তো আর রইল না। এই জমিটা আমার ছিল। এখানে ওখানে আমার রাজুর ঘামের গন্ধ পাচ্ছি। সে আসছে, আমার ছেলে সাহেব হয়ে আসবে। রাজুর চোখ ভিজে উঠল। থানায় রাজু শান্ত গলায় অভিযোগ জানালো, স্যার, একটা অভিযোগ ছিল। এই গ্রামের সরপঞ্চ জাল কাগজে এক গরিব কৃষকের 3 একর জমি দখল করেছেন। ভৈরব দাম্ভিক গলায় বলল, এই সমাজ সংস্কারক, তুই জানিস কার সাথে কথা বলছিস? এখানকার আইন আমি। যে জমির কথা বলছিস সেটাই সরপঞ্চের কোল্ড স্টোরেজ হবে। এখান থেকে ভাগ। রাজু শান্ত গলায় বলল, তাহলে আপনি বলছেন আইন শুধু ক্ষমতাবানদের পকেটে? ভৈরব হেসে বলল, হ্যাঁ, আর এই মোহরের ক্ষমতা দেখো, যে কাগজে লাগাই পাথরের রেখা হয়ে যায়। রাজু পরিচয়পত্র বের করে শান্ত দৃঢ় গলায় বলল, তাহলে এই মোহরের ক্ষমতাও দেখুন। আমি আর.ভি. সিং, নতুন জেলা অধিকারী। আজ থেকে এই থানা এবং আপনার ইউনিফর্ম দুটোই আমার নজরদারিতে। সরপঞ্চ ক্ষমতার দাম্ভিক গলায় বললেন, এই সাহেব, এটা কি বেয়াদবি? আমি এই এলাকার সরপঞ্চ, ওপর মহলে আমার পৌঁছ আছে। রাজু শান্ত গলায় বলল, সরপঞ্চজি, আপনার ওপর মহলে আপনার পৌঁছ থাকতে পারে, কিন্তু আমার কাছে সেই জাল জমির দলিল আছে যেগুলো দিয়ে আপনি বীরেন্দ্র সিংকে জোর করে আঙুলের ছাপ দিয়েছিলেন। ফরেনসিক রিপোর্ট দেখুন, এই আঙুলের ছাপ জোর করে নেওয়া হয়েছিল। তারপর ভৈরবের দিকে ফিরে বলল, ভৈরব সিং, হাতকড়া পড়া ওকে, আর হ্যাঁ, তোমার উর্দিটাও খুলে ফেলো, কারণ আজ সকালেই তোমার বরখাস্তের আদেশে আমার কালেক্টরের মোহর লেগে গেছে। তুমি আর সরপঞ্চ যে ফসল নষ্ট করেছ তার প্রতিটি পয়সার হিসেব দিতে হবে। এই নাও তোমার বরখাস্তের আদেশ। আর যে জমিটা জাল দলিলে দখল করা হয়েছিল সেখানে এখন গ্রামের মেয়েদের জন্য একটা স্কুল বানানো হবে। চারদিক থেকে হাততালি ফেটে পড়ল। রাজু তখন বাপুর কাছে ছুটে গেল। বীরেন্দ্র কাঁপা গলায় বললেন, সাহেব, আপনি আমার ক্ষেত ফিরিয়ে দিয়েছেন, আমার ঘর বাঁচিয়েছেন, কিন্তু আমার ছেলে, আমার রাজু, ও শহরে গিয়েছিল। আমার রাজুকে দেখেছেন? সেও হয়তো আপনার মতো কোনো বড় কুর্সিতে বসে আছে। রাজু হাঁটু গেড়ে বাপুর সামনে বসে কাঁপা গলায় বলল, বাপু, আমি তোমার রাজু। বীরেন্দ্রের চোখ বিস্ফারিত হয়ে গেল। কাঁপা হাতে ছেলের মুখ দুহাতে ধরে বললেন, তোমার ছেলে সাহেব হয়ে ফিরে এসেছে? শান্তি দূর থেকে দৌড়ে এসে চিৎকার করলেন, বীরেন্দ্র, কে এসেছে? সরপঞ্চের গুন্ডারা কি আবার এসেছে? রাজু মায়ের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, মা। শান্তি ছেলেকে চিনতে পেরে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন। শান্তি বললেন, এখন কি কেউ তোমাকে ছুঁতে পারবে? রাজু মাথা নাড়ল, না মা, এসো,